স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনা দায়ী মন্তব্য করে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে শুধু টোকাই ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মনে করেন দলটির নেতারা। তাদের অভিযোগ, মুখে মুখে ভারত বিরোধী হলেও উপদেষ্টাদের অনেকে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে। নির্বাচন প্রলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার ঢাকায় নেমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এই পরিস্থিতির দায় শেখ হাসিনার পাতা ফাঁদে পানা দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশিন কালো বন্ধ হবে না। অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে তাদের সাথে যোগাযোগ রেখেছেন। এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানাভাবে। তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়া হচ্ছে। ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য বলেও সন্দেহ তার। আপনি যদি অফিস আদালতে যান তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য করছে, এখনো কোটি টাকায় এসপিপিসি এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সবাইকে সহায়তা করার আহ্বান জানান নেতারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে ধরা পড়েছে ১৩০৮ জন। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে শেখ হাসিনা সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের খবর দিয়ে ডেকে নিয়ে হামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর। আহত হন অনেকে। ঘটনার পর শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ, প্রতিরোধ আর যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। বেশিরভাগ বাড়িতে ঝুলছে তালা। দেশের যে পরিস্থিতি চলতেছে এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি যেমন এমন ঘটনা। ডেভিল যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, দেশের স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের দমন করতে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা রোল আউট হচ্ছে। আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।
বদনামের 100 বা 200 কারণ থাকতে পারে, কিন্তু সবচাইতে বড় কারণ রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া। নির্বাচন কমিশনের উপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ না হলে সব আগের মতোই হবে। এসব কথা বলেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর বিএনপি জানিয়েছে, সংস্কার কমিশনের কোনো সুপারিশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে তাতে বাধা দেবে তারা। কবে নির্বাচন এ বিষয়ে এখনো আসেনি সুনির্দিষ্ট তারিখ। তবে বিএনপি চায় এবছরের মাঝামাঝি নির্বাচন, আর সেই নির্বাচনের রোডম্যাপ যাতে দ্রুততম সময় দেওয়া হয় সে দাবিতে 64 জেলায় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কিন্তু তাদের এই দাবি পূরণে কতখানি প্রস্তুত নির্বাচন কমিশন? এই প্রশ্নের উত্তর জানতেই 3 সদস্যের প্রতিনিধি দল আজ গিয়েছিল নির্বাচন কমিশনে। প্রায় 3.5 মাস আগে গঠিত নির্বাচন কমিশনের সাথে আজ প্রথমবার বৈঠকে বসেছিল বিএনপি। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্যরা জানান, সংস্কার কমিশনের কোনো সুপারিশ যদি নির্বাচনের অন্তরায় হয় তবে বিএনপি তার বিরোধিতা করবে। ব্যাপারটা হচ্ছে, সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, কইরা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। নেতারা জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এর আগে সকালে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না। তারা চায় রাজনীতিবিদদের প্রভাবমুক্ত কমিশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। প্রধান নির্বাচন কমিশনার প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে এখনো ডেভিলরা রয়ে গেছে, এমন পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে নির্বাচনের গণহত্যা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াতের সিলেট মহানগরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, সত্যিকারের ডেভিলরা হান্ট হলে জামায়াত তার সাথে আছে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। তবে বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয় বলেই মনে করে তার দল। এছাড়া নির্বাচিত সরকার হলেই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তাও সত্য নয়, বরং রাজনৈতিক দলগুলো ভালো মানুষ নির্বাচিত করলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। তাই মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা জানান জামায়াতের আমির। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই না। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি পুরোপুরি ভেঙে নতুন ভবন করে জুলাই আগস্ট শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, শেখ হাসিনার দুঃশাসনের সময় কথা বলতে পারতেন না, এখন সময় এসেছে ভালো কিছু করার। 5ই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার পর থেকে প্রতিদিনই দল বেঁধে মানুষ আসছে। 5 ফেব্রুয়ারি ঘটনার পর থেকে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। পুরোপুরি ভাঙা হয়নি, সেই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। রবিবার সকাল থেকেও ছিল সেই দৃশ্য। ভাঙা বাড়ি দেখতে এসে সাধারণ মানুষ বলছেন, দুঃশাসন এতদিন অতিষ্ঠ ছিল, তারা প্রাণ খুলে কথা বলতে পারতেন না। কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কখনো এই রাস্তা দিয়ে হাঁটতেও পারিনি। মানুষে ভোট দিতে পারে নাই, মানুষের মুখের কথা বলতে পারে নাই, মনের কথা বলতে পারে নাই, সবকিছু মিলে বহিঃপ্রকাশ। বাড়ি থেকে কেউ নিয়ে যাচ্ছে ইট, কেউ বা কষ্ট করে খুলে নিচ্ছে রড। ওই যে সৈরাচারে বাড়ি বোল্ডোজারে ভাঙছে, ওইটি সাপ শিয়ানা করতেছে, অর্ধেক পুড়ে ফেলছে, আর অর্ধেক ওরা সবাই যেমন ভাঙতেছে আমরাও ভাঙতেছি, তার জন্য এমনি অন্য কোনো নির্দেশ নেই। এইরকম ধরনের যাতে আচরণ আর কোনো সরকার না করতে পারে। ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন করে সেখানে জুলাই আগস্টের শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি করেছেন কেউ কেউ। যারা গুল্লি খেয়ে মারা গেছে এদেরকে ফ্ল্যাট করে দেওয়া হোক, পাশাপাশি মসজিদও থাকুক। বেশিরভাগ
বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা শান্তিসুষ্ঠ একটা এই সরকার চাই। শেখ হাসিনা দুঃশাসনের ক্ষোভে ছাত্র জনতার ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলেছে বলে মনে করেন দেখতে আসা মানুষ। বিদেশে যায় ওই উস্কানি মূলক ওই যে ভাষণ দেওয়ার কথা বলার কারণে তখন মানুষে উত্তেজিত হইয়া তখন এটা করছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতে বিবৃতি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের জনগণ। গত ৫ই ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। লকার খুলতে অভিযানে যাওয়া দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের বিরুদ্ধে আপত্তি তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া দুদক কর্তার বিভিন্ন মন্তব্যের বিষয়ে আপত্তি জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিকে অভিযানে গিয়ে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত ২৫ কর্মকর্তার নামে কোনো লকার পায়নি দুদক। গত ২৬শে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায় দুদক। অভিযানে গিয়ে এসকে সুরের বাসায় কি পাওয়া গেছে তা নিজের ফেসবুকে পোস্ট দেন দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। এমন পোস্ট দেয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আপত্তি তুলে চিঠি দেয়া হয় দুদক চেয়ারম্যানকে। এমন প্রেক্ষাপটে রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যায় দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল। দিনভর ২৫ কর্মকর্তার লকার তল্লাশি শেষে জানানো হয় তাদের কারো লকার খুঁজে পাওয়া যায়নি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে পর্যায়ক্রমে তাদের লকার তল্লাশি করা হবে বলেও জানানো হয়। যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। এই হচ্ছে আমাদের প্রথম ধাপে আমরা ২৫ জন কর্মকর্তার একটা তালিকা নিয়ে এসেছিলাম। পরবর্তীতে অন্যান্য অভিযোগের ক্ষেত্রে আমরা আবার আসবো। অভিযানের পর দুদকের তল্লাশির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অভিযানের নামে কেউ যেন হয়রানির শিকার না হন। হঠাৎ করে এই ধরনের একটা নিষেধাজ্ঞা আরোপ হওয়াতে তারা খুবই মর্মাহত, এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরাও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। ২৫ জনের যে তালিকা নিয়ে এসেছিল তারা ২৫ জনের তালিকা দেখেছে। এখন দুদক যদি মনে করে যে না, আমরা রেজিস্ট্রে যারা আছে প্রত্যেকেরটাই দেখব, অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে কোনো অসহযোগিতা করবে না। এদিকে দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক জানান, তারা অনুসন্ধানের প্রয়োজনে আবারও যাবেন কেন্দ্রীয় ব্যাংকে। ৩০০ লকার রয়েছে সেখানে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এই কাজগুলো করতে একটু সময় লাগবে, হয়তো আরো ২-১ দিন যাওয়া লাগতে পারে। আজকে তারা যতটুকু সম্ভব সে কাজগুলো করবেন, আরো যদি বাকি থাকে পর্যায়ক্রমে সে কাজগুলো তারা করবেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ৫.৫ ঘন্টা শাহবাগে অবস্থান শেষে সচিবালয়ে যাওয়ার পথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট শিক্ষার্থীদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। পরে সড়ক ছেড়ে যায় আন্দোলনকারীরা। পুলিশের লাঠিচার্জের মুখে এভাবেই পণ্ড হয়ে যায় ম্যাটস শিক্ষার্থীদের কর্মসূচি। ৪ দফা দাবিতে ব্যারিকেড ভেঙে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। এক পর্যায়ে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে ৫.৫ ঘন্টা শাহবাগে জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেয় তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। মূলত ৭ কর্মদিবসের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগসহ ৪ দফা দাবি বাস্তবায়ন না করায় এদিন সড়কে নামেন ম্যাটস শিক্ষার্থীরা। আমাদের ফ্যামিলি থেকে আমাদের উপর অনেক আশা করে আছে যেন আমরা ভালো কিছু করতে পারি, কিন্তু আমরা ডিএমএফ থেকে কিছু করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না।
আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এ নিয়ে কাজ করছে সরকার। অনুরোধ জানান সড়ক ছেড়ে দেবার। থেকে যখন ওনারা এটা জানার পরে ওনারা আমাকে পাঠিয়েছে, এখান থেকে যেন 5 জনের একটি প্রতিনিধি দল নিয়ে যাওয়া হয়। ওনারা আলোচনা করে যেগুলো যৌক্তিক বিষয়, যেগুলো যৌক্তিক দাবি, ওনারা সেগুলো পূরণ করার ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এই উদ্দেশ্যেই আসলে আমি এখানে আসা। কিন্তু তার কথায় আশ্বস্ত হতে না পেরে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন কয়েকজন। রবিবার বিকেলে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় সায়েন্স ল্যাব মোড় ও আশেপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, নিক্ষেপ করা হয় ইট পাটকেল। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা থাকতে পারে, তবে পরিস্থিতির কারণে ভ্যাট বাড়াতে হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতায় আসেনি, জনগণই তাদের ক্ষমতায় বসিয়েছে। এখন ইমিডিয়েট আমার খরচগুলো দেখেন, আমাকে ছাত্রদের যে বৈষম্য দেয় যে কতটা, ওদের প্রায় বেশ কয়েকশো কোটি টাকার ওদের ইসে আছে। ওই যে 30 লক্ষ টাকা করে দেবে স্কলারশিপ, ওটা আমার দিতে হয়েছে। তারপরে আরে পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে, ওখানে আমার দিতে হচ্ছে কয়েকশো কোটি টাকা। তো এইগুলি খরচ কোথেকে আসবে? কারণ ভাবলাম যে ভ্যাটটা হলে ইমিডিয়েটলি ট্রান্সলেট করা যায়, তবে ডেফিনেটলি একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনকে দ্রুত যোগ দেওয়ার সুযোগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি চলে। এ সময় শিক্ষকরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের নিয়োগপত্র বাতিলের রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায় বাতিল করে তাদের দ্রুত চাকরিতে যোগ দেওয়ার সুযোগ চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন বলে জানান আন্দোলনকারীরা। আমাদের একই সার্কুলারে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করে, বাট আমাদের রাইট, আমাদের নিয়োগটা কিভাবে হাইকোর্ট বাতিল করলো, আমরা সেই দাবি নিয়ে এসেছি। ৬,৫৩১ জনকে এই রাষ্ট্র সুপারিশপ্রাপ্ত করছে, আর আমাদেরকে কেন তারা এই অধিকার থেকে বঞ্চিত করতেছে, এটা আমাদের দাবি। আমাদের চাকরি দ্রুত আমাদের ফিরিয়ে দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার ফিরিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না। আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে 2 জন আহত হয়েছে। বিকেলে আশুলিয়ার জামগড়া বাগবাড়ি আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এসসুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মাল বোঝাই ট্রাক বের হয়। এ সময় ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দেশীয় অস্ত্রের মহড়া ও দফায় দফায় গুলির শব্দ শোনা যায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় দোকানের বিক্রয় কর্মী কাপ্তান গুলিবিদ্ধ হন। এছাড়া আবু জাফর নামে এক ব্যক্তির মাথায় ইটের আঘাত করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি বছর হজ যাত্রীদের সাথে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। রবিবার দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। হজের সময় তীব্র ভিড় সহ সব ধরনের ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত। এছাড়া এবছর হজে অংশগ্রহণের জন্য যারা আগে হজ করেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। চলতি বছরে হজের নিবন্ধন নুসুক অ্যাপ ও সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। হজযাত্রীদের তথ্য যাচাই বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধও অনলাইনে অথবা অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আলোকি গ্যালারিতে অনুষ্ঠিত হলো ফ্যাশন শো বাংলাদেশ ফ্যাশন লিগাসি। এপেক্সের এই আয়োজনে র্যাম্পে অংশ নেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পীরা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি। প্রতি ঈদের মতো এবারও বৈচিত্র্যময় সব ফুটওয়ার ডিজাইন নিয়ে এসেছে অ্যাপেক্স। নারী ও পুরুষদের জন্য বর্ণিল সব ফ্যাশন সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিতেই অনুষ্ঠিত হয় অ্যাপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগাসি 2025-এর।
বর্ণাঢ্য এই আয়োজনে অ্যাপেক্সের ম্যাভেরিক ব্র্যান্ডের পাশাপাশি স্থান পায় দেশীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলোর পণ্য। যেখানে আমরা আমাদের ঈদ কালেকশন 2025 কে লঞ্চ করতে এসেছি। অডিয়েন্সরা যে ধরনের স্টাইল কিংবা যে ধরনের রেঞ্জ যেটা গ্লোবাল ট্রেন্ড ফলো করে বিদেশ থেকে কিনছে সেটা বাংলাদেশে এপেক্স স্টোর থেকে কিনতে পারবে। আমরা এখানে আসলে বিভিন্ন ধরনের লাইফস্টাইলের, বিভিন্ন জেনারেশনের এবং বিভিন্ন ঘরানার যে ফ্যাশনগুলো আছে সেগুলোর সেতুবন্ধ হিসেবে কাজ করতে চাই। আমিরা আজকে একটা সুন্দর একটা কালেকশন লঞ্চ করতে আসছে, আমাদের 21 কালেকশন 21 ফেব্রুয়ারি। দেশের জনপ্রিয় মডেলদের ক্যাটওয়াক ঝড় তোলে রানওয়েতে। অ্যাপেক্সের এই আয়োজন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফাররা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই কমপক্ষে 35 নারী ফুটবলারের সাথে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাফুফে। তবে বিদ্রোহীদের জন্য চুক্তির আওতায় আসতে খোলা থাকছে বাফুফের দরজা। এদিকে রবিবার সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে গেল বছরের অডিট কার্যক্রম পর্যালোচনা করেছে বাফুফের ফাইন্যান্স কমিটি। বুধবার ঢাকায় আসতে পারে ফিফার অডিট টিম। কোচ পিটার বাটলারের সাথে সাফ জয়ী নারী দলের অধিকাংশ ফুটবলারের দ্বন্দ্বের জেরে গেল 30 জানুয়ারি সংবাদ সম্মেলন করেন 18 ফুটবলার। বিষয়টি নিয়ে বাফুফের 7 সদস্যের বিশেষ কমিটি তদন্ত শেষে সভাপতি বরাবর রিপোর্ট জমা দেবার পর বৃহস্পতিবার বিদ্রোহী 18 ফুটবলারের সাথে বৈঠক করে তাদের ট্রেনিংয়ে ফিরতে অনুরোধ জানালেও তা রাখেনি সাবিনারা। সংকট নিরসন না করেই ক্যাম্পে থাকা ফুটবলারদের চুক্তির আওতায় আনতে যাচ্ছে বাফুফে, যেখানে জায়গা পাচ্ছে কমপক্ষে 35 ফুটবলার। জানা গেছে বিদ্রোহী 18 ফুটবলারের জন্য প্রস্তুত করা হচ্ছে চুক্তিপত্র। তবে তা পেতে বিদ্রোহীদের যোগ দিতে হবে কোচ পিটার বাটলারের অনুশীলনে। না, আজকে কোনো চুক্তি হবে, কাউকে এখন করব, কাউকে পরে করব, কাউকে এই করব, এই হিসেবে আমরা এখন যাচ্ছি না। একটু গ্যাপ ছিল, তো গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। মেয়েদেরকেও বুঝতে হবে, কোচকেও বুঝতে হবে। আমরা তো চেষ্টা করছি। কোচের জায়গা থাকবে, প্লেয়াররা প্লেয়ারের জায়গা থাকবে। কোচের দায়িত্ব হলো প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব হলো প্রশিক্ষণ নেওয়া। এদিকে রবিবার সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে চলতি বছরের অডিট কার্যক্রম পর্যালোচনা করেছে বাফুফের ফাইন্যান্স কমিটি। আজকে হলো আমাদের অডিটের ব্যাপারে ছিল, অডিটের মিটিংটা পেন্ডিং থাকবে না, কোনো অডিট পেন্ডিং থাকবে। তবে এদিন বাফুফে ভবনে আসলেও নারী ফুটবলারদের সংকট সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে কোনো কথাই বলেননি সভাপতি তাবিথ আউয়াল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।